নমস্কার, দেওয়ালে আপনাদের স্বাগত। আমার সঙ্গে মানে আমি শুভঙ্কর এবং আমার সঙ্গে যিনি বসে আছেন তিনি আমাদের এক্সিকিউটিভ এডিটর, দেওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদাকে আমরা যেভাবে রোজ দেখি বা আপনারা যেভাবে রোজ দেখেন, এই যে একটা বাংলাদেশের পতাকা পেছনে রয়েছে, বাংলাদেশের বিষয় নিয়ে আশয় নিয়ে সেসব অনবরত সেটা নিয়ে কথা, লেকচার, আলোচনা এবং একের পর এক রিপোর্টিং, যেই রিপোর্টিংগুলো শুধু এপার বাংলা নয় ওপার বাংলাতেও সমানভাবে গ্রহণযোগ্যতা পেয়ে এসেছে। তিনি এখন যেই ফর্মে আমি পাচ্ছি, একটা গলায় একটা উত্তরীয়র মতো বিষয়, আমি যদি জিজ্ঞেস করি অমলদা এই রূপটা কেন আজকে হঠাৎ করে? এইটা আসলে আমি তো শোলে দেখে এলাম। বাহ, এটা একটা বিরাট বড় ব্যাপার যে আজকে শোলে 50 বছর পরে আজকে নতুন শোলে প্রকাশিত হলো, মানে রিলিজ হলো। আপনি পুরো একবার সাম্বা সেজে একদম। তো আমি হলেও দেখছিলাম যে মানে লোকেরা একটু এনজয় করার জন্য পোশাকে একটু অন্যরকম তো আমার মনে হলো যে একটা সিনেমা নিয়ে যখন আলোচনা, তাহলে ওই বাংলাদেশ বা আমরা যখন ভারতের রাজনীতি নিয়ে আলোচনা করি, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আলোচনা করি, তার থেকে একটু হালকা করি আর কি, একটু পোশাকে নিয়ে। কিন্তু এই পলিটিক্যালের মধ্যে গামছাটাও কিন্তু একটা আমাদের আমাদের দেশের ঐতিহ্য তো বটে এবং পলিটিক্যাল মেসেজ আছে তার মধ্যে, বটে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক, আমি যেটা দিয়ে শুরু করবো, আমি একদম সহজ সরল যেই বিষয়টা দিয়ে শুরু করবো। কেমন লাগলো ছবিটা? না, ছবিটা তো দেখো, সত্যি কথা বলতে কি, শোলে হচ্ছে মানে ভারতে মানে সিনেমা জগতে শোলেকে নিয়ে 3 ধরনের লোক আছেন। এক ধরনের লোক হচ্ছে যারা সিনেমাটা দেখেননি এখনো। এক ধরনের লোক হচ্ছে দেখেছেন এবং অনেকবার করে দেখেছেন। আরেক ধরনের লোক আছেন যারা একটা সময় কলকাতা শহরে মেট্রো এবং জ্যোতি সিনেমা হলে এই সিনেমাটা দেখেছেন। শোলে এমন একটা সিনেমা, এই যে মাল্টি স্টারার সিনেমা, এই প্রথম ভারতে, এবং ফলে শোলের আগের ভারতীয় সিনেমা আর শোলের পরের ভারতীয় সিনেমা এর মধ্যে একটা ফারাক আছে। শোলে একটা নতুন জিনিস নিয়ে এসেছিল। প্রথমত যে সপরিবারে মানুষ হিন্দি সিনেমা দেখতে যাওয়া শুরু করলো। তার আগে না ছেলেমেয়েরা হিন্দি সিনেমা দেখবে এটা তো লোকে ভাবতেই পারতো না, সপরিবারে দেখারও কোনো প্রশ্ন ছিল না। কিন্তু এটা একটা এমন একটা সিনেমা, এমন একটা মিষ্টি গল্প আছে, ভায়োলেন্স আছে, মানে বন্ধুত্ব আছে, গান আছে, সুর আছে, ফটোগ্রাফি আছে। সবচেয়ে বড় কথা, সেই সময়কার ফটোগ্রাফি, অত বছর আগে ডলবি সাউন্ড, সব মিলিয়ে শোলে কিন্তু একটা মানে ভারতের আধুনিক সিনেমার একটা অনন্য সংস্করণ। এবং এই সিনেমাটার আরেকটা বড় গুণ আমার যেটা মনে হয়, যে একটা ডায়লগ আছে, এরকম মানুষকেও লোকেরা মনে রেখেছে। সাম্বা, সে শুধু বলে যে পুরে 50,000, ঠিক আছে, আর কিচ্ছু বলেনি। জয়া ভাদুরীর কোনো ডায়লগ নেই, শুধু ঠোঁট নাড়ানো আছে, আর ওই ল্যাম্পটা রয়েছে, আর ল্যাম্পটা আছে, কোনো ডায়লগ নেই, কিন্তু মানে অমর হয়ে আছে মানে ক্যারেক্টারগুলো। ডাকাতদের মধ্যে যে লোকটা এসে মানে গব্বরের হুমকি চিঠিটা পাঠ করে গেল, তারও যে অনবদ্য অভিনয়। সচিন, যে সামান্য অল্প মানে কিশোর বয়সে অভিনয় করেছে, মানে আমি বলবো যে এইরকম একটা টিম ওয়ার্ক, এবং সবাই ভালো অভিনয় করেছে। যে যতটুকু মানে কোনো ক্যারেক্টারকে না ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা আলোচনা করি হেমা মালিনী, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, আসরানি, সঞ্জীব কুমার, তারপরে আমাদের কি বলে আমজাদ খান, কিন্তু আরও যারা আছেন আর কি, প্রত্যেকে এই সিনেমাটাতে একটা অনবদ্য মানে ভূমিকা পালন করেছেন আর কি। অমলদা, আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে দেখুন, এক হচ্ছে যে আমি এন্টারটেনমেন্ট নিতেই সিনেমা হলে গেলাম, এটা বেশিরভাগ জনসাধারণ যারা যায় সিনেমায় দেখতে যায় এন্টারটেন। কিন্তু একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব বা ধরুন যে পলিটিক্স দিন রাত মাখছে, সে যখন যায় সিনেমা হলে, তার মধ্যে এই পলিটিক্যাল কার্নিকটা কোথায় রয়েছে সেটা বোঝার চেষ্টা করে। আমি এই কারণে আপনাকে বলছি, সিনেমাটা মুক্তি পেয়েছিল 15 অগস্ট 1975, যদি আমি ভুল না করে। একদম ঠিক। তাহলে 50 বছরের কাছাকাছি মানে পেরিয়ে আমরা। শুধু তাই নয়, ওই সময় দেশে জরুরি অবস্থা জারি ছিল, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারি ছিল। সেটাই আমি বলছিলাম যে ওই আমাদের 25শে জানুয়ারি 25শে জুন মধ্যরাতে জরুরি অবস্থা জারি হয়, অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো সিজ করে নেওয়া হলো। ফলে খবরের কাগজ থেকে শুরু করে যাবতীয় মিডিয়ার উপরে সরকারের আরো বেশি নজরদারি, নিয়ন্ত্রণ আরোপিত হলো। এই সিনেমাটি তখন মানে রিলিজ হবে কিনা এটা নিয়ে অনেক রকম সংশয় ছিল, কিন্তু ফাইনালি পারমিশন পায়, কিন্তু একটি দৃশ্যকে বাদ দিয়ে, যে দৃশ্যকে সংযুক্ত করে এই নতুন শোলে বেরিয়েছে, সেটি হচ্ছে যে গব্বর সিং, অর্থাৎ যে ডাকুকে নিয়ে কাহিনীটা, সেই গব্বর সিং এর যে হত্যা দৃশ্য, অর্থাৎ
পুলিশ ইন্সপেক্টর ঠাকুর সেই যে ওকে হত্যা করবে, এই দৃশ্যটা তখনকার সেন্সর বোর্ড, তখন তো সেন্সর বোর্ড বলা হতো, তো এখন সার্টিফিকেশন বোর্ড বলা হয়, তখন সেন্সর বোর্ড বলা হতো, তারা এই দৃশ্যটা অনুমোদন করেননি। তার একটা কারণ, যেটা কংগ্রেস গভর্নমেন্টের তরফে দেওয়া হচ্ছিল, যে ইমার্জেন্সি জারি আছে মানে দেশের ল অ্যান্ড অর্ডারটাকে ইমপ্রুভ করা এবং ল অ্যান্ড অর্ডারটাকে আরও আগের জায়গায় ফেরানো, সেখানে এতটা হিংসা দেখানো এইটা বোধহয় ঠিক হবে না, এই জন্য বাদ দিয়েছিল। যদিও আমার ব্যক্তিগতভাবে মনে হয় গোটা সিনেমাটাতে যেভাবে মানে হিংসার দৃশ্য আছে, যেমন তরবারি দিয়ে যে সঞ্জীব কুমারের দুটো হাত কেটে নেওয়া হলো, হাত কাটার দৃশ্যটা হয়তো দেখায়নি, কিন্তু মানে এটুকু তো বোঝা যায় যে হাত দুটো কেটে নিল, সেটাও তো একটা হিংসা। একটা জিনিস আমার মনে হয় যে তৎকালীন কংগ্রেস নেতৃত্ব একটা জিনিস মাথায় রেখেছিল, যে এই যে মধ্যপ্রদেশের যে ডাকাত সম্প্রদায় যারা আছে, এটা কিন্তু একটা গোষ্ঠী। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের একটা অংশ এবং মধ্যপ্রদেশের মধ্যবর্তী, বিশেষ করে ভিন্দ জেলা মধ্যপ্রদেশের, যেটা এবং চম্বল, এই যে অঞ্চল, এই অঞ্চলে যারা ডাকাত, তারা আবার একই সঙ্গে হচ্ছে সমাজের অত্যন্ত অন্তেজ শ্রেণী, আমরা যাদের বলি নিম্নবর্গ, লোয়ার কাস্ট। এই যে গব্বর সিং এর পুরো নাম হচ্ছে গব্বর সিং গুজ্জার। গুজ্জাররা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ ওবিসি। আমার সৌভাগ্য হয়েছে যে গব্বর সিং, অরিজিনাল গব্বর সিং, কিন্তু এটাও সবাই দর্শকদের জানা ভালো যে এটা কিন্তু কাল্পনিক চরিত্র নয়, একটা বাস্তব চরিত্র থেকেই চরিত্র কিনে নেওয়া হয়েছে। তার নামও গব্বর সিং ছিল, তার পুরো নামটা গব্বর সিং গুজ্জার। আমি তার বাড়িতে গিয়েছিলাম, ভিন্দ মোরেনাতে তার বাড়ি। তার নাতি যিনি, তার সঙ্গে আমি তার সাক্ষাৎকার নিয়েছি, এবং আমাদের এই সাক্ষাৎকার হয়তো সেটা দেখানো হবে। আমি তার সাক্ষাৎকার নিয়েছি, এবং ওইখানে অনেক মানে ডাকাত যারা রিটায়ার করে গেছেন, রিটায়ার্ড ইন দ্য সেন্স যে তারা সারেন্ডার করেছিলেন সরকারের কাছে, এবং মধ্যপ্রদেশে যখন অর্জুন সিং এর সরকার, তখন তারা সারেন্ডার করে। তখন সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, থ্রু ইন্দিরা গান্ধী, তখন ভারতের প্রধানমন্ত্রী, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা যদি অস্ত্র সম্বরণ করে মূল স্রোতে চলে আসেন, তাহলে আপনাদের আমরা রিহ্যাবিলিটেশন করব। ওনার মৃত্যুর পরে এই কথাগুলি কংগ্রেস সরকার রাখেনি, বোথ ইউপি কংগ্রেস সরকার অ্যান্ড মধ্যপ্রদেশ কংগ্রেস সরকার, যেটা আমাকে ওরা ইন্টারভিউতে বলেছেন। ওদের একটি অ্যাসোসিয়েশন আছে, তার প্রেসিডেন্টের নাম হচ্ছে মালখান সিং। মালখান সিং এর একটি সিনেমা আছে, সিনেমাটির নাম হচ্ছে দাদা মালখান সিং। তাতে মালখান সিং তার মানে ইয়েতে মানে ক্যারেক্টারে উনি নিজেই অভিনয় করেছেন। আমি বেশ কয়েকজন মানে যারা রিটায়ার্ড যেমন একজনের কথা আমি বলছি, মোহন সিং 161টা মার্ডার করেছেন, ঠিক আছে? উনি নিজেই বলেছেন যে আমার 161টা মার্ডার। আমি বললাম যে 161টা কি আপনার বিরুদ্ধে মার্ডারের এফআইআর হয়েছিল? বললো নেই, হামনে কিয়া হ্যায়। অর্থাৎ উনি বলছেন আমি করেছি। ঠিক। এবং আমি বলছি যে আপনার কোনো অনুশোচনা হয় না? হিন্দিতে আমাদের কথা হচ্ছিল। বললো না, কেন অনুশোচনা হবে, আমি তো আইনের শাসন আরোপ করার জন্য করেছি। পুলিশ পাঠিয়ে, মিলিটারি পাঠিয়ে, জমিদারের লেঠেলবানি পাঠিয়ে আমাদের জমি লুট করে নিত, আমাদের ফসল লুট করে নিত। তারপরে আমরা যখন শাসন কায়েম করলাম, উনি নির্ভয়ার ঘটনাটাকে টেনে আমায় বলেছিলেন যে লড়কি কো ক্যা, মানে আমাদের রাজধানীতে কি হচ্ছে। আর এই ভিন্দ মোরেনাতে 0 রেপ ছিল, 0 ইপটিজিং ছিল। আমরা যে শাসন কায়েম করেছিলাম, সেখানে নারীদের যে কি সম্মান ছিল আপনি কল্পনাই করতে পারবেন না। তো এই যে ডাকাত সম্প্রদায়, এরা নিম্নবর্গের মানুষ, এদের সঙ্গে ওখানে উচ্চবর্গের মানুষের লড়াই ছিল বরাবর। মানে বলছেন ঠাকুর এবং গব্বর সিং এর এই যে চিরাচরিত দ্বন্দ্বটা, সেটা আগাগোড়াই ছিল। এক্স্যাক্টলি। ঠাকুর পদবী যে সঞ্জীব কুমারের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, পুলিশ ইন্সপেক্টর, তিনি এই ঠাকুর হচ্ছে ওই অঞ্চলে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের এই মধ্যভাগের যে ভিন্দ মোরেনা জেলাগুলো, গোয়ালিয়র, এই সমস্ত এলাকাতে ঠাকুর সম্প্রদায় হচ্ছে আইদার ব্রাহ্মণ অর রাজপুত অর ভূমিহার, অর্থাৎ যারা জমিদার শ্রেণী। সিনেমায় একটা ডায়ালগ আছে, যখন ওর ছুটি হচ্ছে, মানে দীর্ঘদিন পর বাড়ি যাবে, তো তখন ওকে ওর সহকর্মী জিজ্ঞাসা করছে যে আপনার কাছে মুখে শুনেছি যে আপনার এত জমি জায়গা ক্ষেতিবাড়ি আছে, আপনি তাহলে এই পুলিশের ঝুঁকির চাকরিতে কেন এলেন? তো ও বলছে যে আমার এসব নিয়ে আমার এই চাকরিটার কোনো প্রয়োজনই ছিল না, আমি এটা রোজগার করার জন্য আসিনি, আমি টক্কর নিতে ভালোবাসি, এই জন্য এসছি। ওর ছিল যে গব্বর সিং হচ্ছে একটা ডাকাত,
এবং ওই যে ওদের ব্যাক অফ দ্য মাইন্ড ওটা কাজ করে যে ও হচ্ছে লোয়ার কাস্ট, ও আমাকে চোখ রাঙায়, এটা আমি বরদাস্ত করব না। মানে ক্লাস ডিভিশনটা ছিল এবং ছবিতে আমি বলছি যে সেই সময় প্রেক্ষাপটে ক্লাস ডিভিশনটা ছিল এবং আমরা সিনেমাই তার প্রতিরূপ দেখছি কিন্তু কখনোই সিনেমাতে ওটাকে হিরোইজম দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যেমন গব্বর সিং কেন ডাকাত, এটা কিন্তু সিনেমাতে কখনো বলা হয়নি যে ও ডাকাত হলো কেন, একটা লোক কি শখে ডাকাত হয়েছে। অরিজিনাল গব্বর সিং এর বাবাকে খুন করেছিল জমিদাররা। আচ্ছা, সেই থেকে সে প্রথম অস্ত্র ধরতে শুরু করলো, খুন করতে শুরু করলো, পুলিশ অ্যারেস্ট করলো, ছাড়া পেলো, জেল ভাঙলো, এই করে 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 ওই চত্বরে ওরা একটা ত্রাস তৈরি করেছিল। এবং ওদের যে কঠোর সাজা, সেই সাজাতে কিন্তু এখানে অনেক খুন দেখিয়েছে, গুলি করছে, ওদের সাজাতে কিন্তু মৃত্যু ছিল না, মানে চট করে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হচ্ছে ওরা মৃত্যু দিত, ওরা দিত হচ্ছে নাক কেটে দিত। সেই সময় গভর্নমেন্টকে ওই জন্য প্লাস্টিকের নাক কিনতে হয়েছে, তৈরি করাতে হয়েছিল, বহু লোককে নাক দিতে হয়েছে, অনেক পুলিশের নাক হচ্ছে নকল নাক ছিল, ডাকাতরা নাক কেটে দিত ওদের, মানে একেবারে সুরপুনখা, যেটা সুরপুনখা, ওদের নাক কেটে দিত ডাকাতরা ইয়ে করে। আমাকে তারা সব ইন্টারভিউতে এগুলো বলেছে যে আমরা স্ক্রিনেও হয়তো দেখতে পাচ্ছি, আমরা যে এই ভিডিওটা চলাকালীন আমরা ভিডিওটাও দেখতে পাবো, যে ভিডিও ইয়ে হবে না, স্টিল হয়তো দেখা যাবে, কিন্তু আমি জাস্ট কাহিনীটা বলি যে সো এই যে সঞ্জীব কুমারের ক্যারেক্টার বা ভীরু এবং জয়, এদেরকে তো একটা হিরো হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আমরা যদি খুব ঠান্ডা মাথায় দেখি তাহলে এই ক্যারেক্টার দুটো হচ্ছে ভাড়াটে খুনি, ঠিক টাকার জন্য খুন করছে। কেন করছে এইটা কিন্তু সিনেমাতে নেই। এই সিনেমাটা নিয়ে অনেক ভালো ভালো কথা আমরা বলাই উচিত, কিন্তু অনেক গ্যাপ আছে যেগুলো নিয়ে ফিল্ম ক্রিটিকরাও কখনো সেইভাবে আলোচনা একটা আন্ডারলাইং সাবপ্লটও রয়েছে ছবিটার। আমার একটা মনে হয়, আমি জানি না আপনি একসঙ্গে সহমত হবেন কিনা বিষয়টা নিয়ে, দু ধরনের নারীকে আমরা দেখতে পাচ্ছি। একজন নারী যেরকম জয়া বচ্চন, উনি হচ্ছেন একেবারে ঘরোয়া, ঠিক উল্টো দিকের কন্ট্রাডিকশনটা দেখুন হেমা মালিনী, সে হচ্ছে একেবারে ছেলের মতো। মানে এই বৈষম্যটাও কিন্তু একটা কোথাও গিয়ে, তুমি যে জিন্সের ইয়েটা পরে আছো, গোটা সিনেমাতে ধর্মেন্দ্র এরকম একটা জিন্স পরে আছে, অমিতাভ বচ্চন জিন্স পরে আছে, তারা আরবান, তার মানে আরবান আনএমপ্লয়েড তৎকালীন সময় 70-এর দশক, আমরা জানি 60-70-এর দশক হচ্ছে দারিদ্র এবং বেকারির মানে দশক, তারা আরবান আনএমপ্লয়েড, তারা ওই কাজটা বেছে নিয়েছিল যে আমি এই করে রোজগার করব। তারপরে একটা সময় মনে করলো যে না, সংসার ধর্ম করব, আমরা বিয়ে শাদী করব। তো এখন এগুলো তো দেখানো হয়নি, হঠাৎ করে দুটো ছেলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসছে মালগাড়িতে করে, তারপরে সেখান থেকে সিনেমাটা শুরু হয়েছে। ওই রকম দুটো শহুরে ছেলে যারা জিন্স পরে, যারা বুট পরে, হ্যাঁ, যাদের মানে মানে ডিজাইনার পোশাক, ওদের অমিতাভ বচ্চনের পোশাকের ভেতরে একটা কালো শার্ট আছে, সেটা বোঝাই যাচ্ছে যে একদম মানে আরবান শার্ট। তাহলে সেই রকম দুটি ছেলে এরকম ভাড়াটে সে না হয়ে ওই গ্রামে ডাকাত মারতে গেল কেন? ঠিক, এগুলো তো সিনেমাতে দেখানো হয়নি। এগুলোর কারণটা হচ্ছে যে এই কারণেই সেন্সরশিপ মানে এত বেশি আরোপ করা হয়, যে অনেক সত্যকে চেপে দেওয়া হয়। পপুলার সিনেমার কিন্তু এইটা আমি বলবো, আমি সিনেমার লোক নই, অনেকে রেগে যেতে পারেন, কিন্তু আমি অ্যাজ এ দর্শক এবং একজন সাংবাদিক হিসেবে আমার যে উপলব্ধি, সিনেমার মধ্যে যে মানে আমি বলবো এমনি মিডিয়াতে হচ্ছে প্রচুর মিথ্যাচার আছে, খবরের কাগজ, টিভি, রেডিও থেকে শুরু করে ডিজিটাল মিথ্যাচার আছে। সিনেমায় যেটা আছে যে সত্যকে খুব সংকীর্ণ করে দেখানো হচ্ছে, খুব পপুলার করে অশ্বত্থামা হতো ইতি গজটা। হ্যাঁ, মানে এই যে কেন গব্বর সিং এরকম একটা দল তৈরি করলো যে আমি এখানে ইয়ে করবো, এবং ও কিন্তু গ্রামবাসীদের এসে বলল যে এরা কিন্তু তোমাদের চিরকাল বাঁচাবে না, এরা ঠাকুরের জন্য এসছে, এরা ঠাকুরের জন্য আমাকে মারতে এসছে, কিন্তু আমি কিন্তু আজীবন তোমাদের রক্ষা করে যাব, আমি তোমাদের কারণ মেয়েকে এখান থেকে লুট করিনি, কারো কিছু ইয়ে করিনি, আমার বেঁচে থাকার জন্য কিছু জিনিস তোমরা আমাকে দাও, কিন্তু তোমাদের কারণ ওখানে এটা দরকার। জমিদার এখানে একটা পজিটিভ জমিদারকে দেখিয়েছে ঠাকুর, কিন্তু বাস্তবে ভারতবর্ষে হচ্ছে, যেমন আমি বলছি যে সময় এই সিনেমাটা হয়েছে 70-এর দশকে গোড়া থেকে ইউপি এবং বিহারে মানে অসংখ্য কাস্ট ওয়ার হয়েছে, এক একটাতে 100-150 লোক, অর্থাৎ নিম্নবর্গের লোককে পাখি পাড়ার মতো গুলি করে মেরে ফেলেছে। আমার সৌভাগ্য দুর্ভাগ্য দুটোই বলবো, সাংবাদিক হিসেবে এটা
মানুষ হিসেবে দুর্ভাগ্য, বা সাংবাদিক হিসেবে এই ধরনের অ্যাসাইনমেন্ট, আমি 4-5খানা এরকম কাস্ট ওয়ার কভার করেছি বিহারে। মর্মান্তিক মর্মান্তিক, মানে কিভাবে মেরে ফেলে রেখে চলে গেছে, মর্মান্তিক। এখন কেন মেরেছে হচ্ছে যে ও হচ্ছে লোয়ার কাস্ট, ও হরিজন। কে মারছে না রাজপুত মারছে বা ভূমিহার মারছে, পাল্টা ওরাও মারছে। মানে আপনার কাছে সিনেমাটা দেখতে গিয়ে আবার কোথাও গিয়ে ওই 70 বছর আগের দেশ এবং তার সঙ্গে জড়িয়ে যে ক্লাস ডিভিশনটা সেটা প্রকট হয়ে এসছে, প্রকট হয়ে এসছে। এবং আমি খুব ওরিড, আমি এটা নিয়ে এই যে 50 বছরে সিনেমাটাতে যে দৃশ্যটা দেওয়া হলো, আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, যে এটা অত্যন্ত অন্যায় হলো এবং এটা একটা ক্রাইম হলো। কেন ক্রাইম হলো? আমরা যখন হিংসা থামাও, ভারতবর্ষে হিংসা একটা সময় ছিল পাড়ার মস্তানদের মারামারি, এখন হিংসা আমাদের ধর্মের মধ্যে চলে এসছে, আমাদের মানে কাস্টিজমের মধ্যে এসছে, আমাদের গার্হস্থ্য জীবনে এসছে। ঠিক আছে, আমি কেন এই হিংসার দৃশ্যটা আমি সিনেমাটাকে আরো অনেক সুন্দর টেকনিক্যাল দিয়ে অনেক ভালো কিছু করতে পারতাম। যে এই যে পা দিয়ে পিষে আমি মারছি একজন ডাকাতকে, কিন্তু আসলে যে মেসেজটা যাবে সেটা হচ্ছে আমি ওই দলিত ওবিসি ওর স্পর্ধাকে আমি শেষ পর্যন্ত কিল করে দিলাম, ও শেষ পর্যন্ত আমার সঙ্গে লড়াইয়ে পারলো না। এই গব্বর সিং কিন্তু সিনেমাতে আমি বলবো আমজাদ খানের সবচেয়ে বড় অবদান, আমি বলবো এই প্রথম একটা ভিলেন ক্যারেক্টারকে সে হিরো বানিয়ে দিয়েছে জনতার ইয়েতে। যে কারণে দুর্গাপুজোয় যেমন আমরা অসুরকে পুজো দিই, বহু মানুষ দেয়, দেবী দুর্গার এই চরণে মানে ফুল মিষ্টি দেয়, অসুরের মুখেও কিন্তু ফুল মিষ্টি দেয়, তার বীরত্বকে সম্মান করে। শোলে সিনেমাতে কিন্তু গব্বর সিং এর রোলটাকে আমজাদ খান যেভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু একটা হিরোকেও ছাপিয়ে গেছে। একটা আমি অ্যাড করছি, সেটা হচ্ছে বলিউডে এরকম হিরোয়েটিক বা কি বলবো আমি জানি, হিরোইজম, ভিলেনিয়াস যদি এরকম থাকে কেউ, সেটা কিন্তু একেবারে গব্বর সিং, যার মধ্যে ডায়লগস আছে, যার মধ্যে মানে শরীরী একটা ভঙ্গিমা আছে, এবং তার সঙ্গে ওই অ্যাকশনটাও আছে, যাকে দেখলে যে যখন হেঁটে যাচ্ছে তাকে আমি দেখতে পাচ্ছি ওই দুটো পা চলছে, আর ওই চেন, যেখানে গুলির চেনটা জাস্ট লাগতে চলছে, আমি ওই সিনটার কথা আজকেই আমি বলছি যে বীরু এবং জয়, সে তারা দুটো কথা বলেছে, তাতে হাততালি দিচ্ছে। এরপরে গব্বর সিং একটা ডায়লগ দিয়েছে, আমার দুপাশ থেকে দুজন দর্শক বলে উঠলো, জিও দিস ইজ ইউনিক। আমজাদ খান যে ভিলেনের রোল করছে, লোকে হাততালি দিচ্ছে। ঠিক, এটাই বোধহয় সিনেমার একটা সাফল্য, যে আপনি এরকম একজন মানে কি বলবো, আপনার অ্যাফিনিটিটা পুরোটা পলিটিক্যাল, কিন্তু আপনি 50 বছরের স্বাদটাকে আবার রিভাইভ করতে আপনি প্রথমবার দিয়েছিলেন। শোলে নিয়ে তো একটা সময় পাড়ার মানে পাড়ার আড্ডাতে যে ওই যে আড্ডার রংবাজি হয় না, কেউ ফলে, আরে থাম, শোলে নিয়ে গল্প শোনাচ্ছিস, তুই কোথায় শোলে দেখেছিস, কবার দেখেছিস? শোন, আগামী মাসে আমার 100তম হবে, আমি এতবার দেখেছি। আর কোথায় দেখেছিস তুই তো দেখেছিস ওই আমাদের পাড়ার গলির ওই হলে। আমি বেটা জ্যোতিতে দেখেছি। জ্যোতিতে হচ্ছে 70 মিলিমিটার ওই যে সিনেমার যে স্ক্রিন, ওটা ছিল, মেট্রোয় ছিল, ওই সাউন্ড এফেক্ট আমাদের মফস্বল সিনেমা হলে তো ছিল না। তো আমি কলকাতায় দেখেছি, আমাদের ওখানে পরে আবার দেখেছি, অনেকবার দেখেছি, কতবার যে দেখেছি বলে শেষ করতে পারবো না, টিভিতে যখনই হতো। এবং আমি একটা সময় দেখেছি, অন্তত 10-15 বছর আগের কথা বলতে পারি, যখন টিভিতে ওই কেবলে প্রচুর সিনেমা আসতো, তখন আমি মানে ঘুরিয়ে দেখেছি, রোজই কোনো না কোনো চ্যানেলে শোলে হতো, মানে শোলে 365 ডেজ হতো। পরে এই জায়গাটা খানিকটা নিয়েছে লগন সিনেমা, লগনও ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো চ্যানেলে রোজই দেখানো হয় আমার ধারণা। তো আমাদের ছোটবেলায় বা অনেক জেনারেশনের মধ্যে এই জিনিসটা ছিল যে শোলে কে কতবার দিয়েছে, মানে সে হচ্ছে কুলিন আর কি, আড্ডার মধ্যে সে কুলিন, ও মেট্রোয় শোলে দেখেছে। আমি শেষ একটা প্রশ্ন করব, যেটা আমি যখন কোনো বিনোদন মূলক রিপোর্টিং এ থাকি, বা ধরুন আমি ইন্টারভিউ নিচ্ছি, সেই প্রশ্নটা আপনাকে করবো, যে আপনার টেক অ্যাওয়েটা কি ছিল আজকে সিনেমা হল থেকে যখন বেরোলেন আপনি, তখন এই টেক অ্যাওয়েটা কি ছিল, নিয়ে যাওয়া বাড়ি ফেরাটা কি ছিল? না, আমার যেটা মনে হয় যে শোলে লোকেরা এতবার দেখেছে, হয়তো যতটা আমরা ভাবছিলাম সেটা হয়তো, আমি জানি না, শোলে যখন প্রথম বেরিয়েছিল তখন বলছিল ফ্লপ করবে, এই নিয়ে অনেক কিছু হয়েছিল। আজকেই প্রথম রিলিজড হয়েছে, হয়তো অনেকেই দেখবে সিনেমাটা, কারণ এটার সঙ্গে একটা আবেগ আছে, বাবা ছেলেকে গল্প করবে, দাদা ভাইকে গল্প করবে, দাদু নাতিকে বলবে যে শোলে দেখিসনি, দেখে আয়, শোলে একটা ভালো সিনেমা। তো আজকে কিছু অমিতাভ বচ্চন ফ্যান ক্লাবের লোকেরাও গিয়েছিল, আমি যেখানে গিয়েছিলাম, তো
আমার যেটা মনে হলো যে লোকেরা এই কৌতূহলটা নিয়ে গিয়েছিল যে গব্বর সিংকে ঠিক কিভাবে, লোকেরা এমনি জানতো অনেকে স্টোরিটা, ওই দৃশ্যটা দেখার জন্য। প্লাস শোলে মানেই একটা মানে ওই যে সেই ডায়লগ গুলোকে রিলিজ করলো এটা, হ্যাঁ, এবং ওইটাও দেখার একটা ইয়ে ছিল। আর এই যে শোলের ডায়লগ গুলো এবং শোলের যে একটা টোটাল টিম ওয়ার্ক, এটা সবাই খুব উপভোগ করে, ফলে সিনেমাটা লোকেরা কিন্তু উপভোগ করেছে। আমি যেটা বললাম যে আজকের ভারতবর্ষে এই যে দৃশ্যটাকে অ্যাড করে ইয়ে করলো এবং আমাদের বোর্ড সার্টিফিকেশন বোর্ড সেটাকে অ্যাপ্রুভ করলো, আমি মনে করি এটার মধ্যে একটা পলিটিক্স আছে। ভারতবর্ষের আজকের রাজনীতির মধ্যে দুটো জিনিস আছে, ওয়ান ইজ রিলিজিয়ান, অ্যানাদার ইজ কাস্টিজম। ঠিক আছে, আবার কাস্টিজমকে যখন রিলিজিয়ান নিয়ে একটু ব্যাকফুটে চলে যাচ্ছে তখন কাস্টিজমকে সামনে আনা হচ্ছে। এখানে কিন্তু একটা অন্তেজ শ্রেণীর লোককে ডাকাত বলে, কিন্তু তার গোটা চরিত্রের মধ্যে দেখানো হয়েছে একটাই জায়গা দেখিয়েছে যেখানে ওই হেলেনের একটা ড্যান্স আছে, ইয়ে আছে, সেটা হচ্ছে ওর নিজের ডেরাতে করেছে, কিন্তু গ্রাম থেকে কখনো কোনো নারীকে লুট করে নিয়ে যায়নি। ইভেন যখন ওরা মেরে বিজয়ী হয়ে ফিরে যাচ্ছে তখনও যেটা আমরা অন্যান্য হিন্দি সিনেমায় দেখেছি যে গ্রামের মহিলাদের নিয়ে চলে যাচ্ছে, গব্বর সিং কিন্তু তা করেননি। কিন্তু এই যে দৃশ্যটাকে আনা হলো, এটা আমার মনে হয় যে ভারতবর্ষের যে জাতপাতের যে বিদ্বেষটা এখনো মধ্যপ্রদেশে, এই যে হাতরাসের যে ঘটনা, হাতরাসের যে রেপ কে করেছে, যারা করেছে তারা ঠাকুর সম্প্রদায়ের লোক। ঠিক, এইটা নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন কি না করেছে, এটা এসব স্টোরি সবাই জানে। ঠিক, as because they are ঠাকুর, they are upper caste। এইটাই বোধহয় আমার মনে হয় যে এখানেই আমরা শেষ করছি, কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে এটাই বোধহয় সিনেমার সার্থকতা, যেখানে সিনেমা ভালো হোক মন্দ হোক, খুব বাজে হোক, ডিজাস্টার হোক, সুপার ফ্লপ হোক কিংবা সুপারহিট হোক, ওই আলোচনাটা এই বাঙালির মধ্যে আড্ডায়, ওই যে পাড়ার রকে যেটা বললেন অমলদা, পাড়ার রকে কে কতবার দেখেছিস চলে, আমি 100 বার 150 বার 200 বার, এইটা করতেই বোধহয় সিনেমার এটাই সাফল্য আর কি, যেটা বলা যেতে পারে। আপনিও দেখতে পারেন, শোলে চলছে সিনেমা হলে, গিয়ে দেখে আসুন 50 বছর পরে কেমন লাগছে নতুন শোলে। আমার সঙ্গে ক্যামেরায় সৌম্যদীপ, আমি শুভঙ্কর, আর আপনি অমল সরকার। নমস্কার।